ঈশানী চোখ খুলল, চোখ বেয়ে পানি পড়ছে। আরহান মুছে দিয়ে বলল, তোমার প্রতিটা চোখের পানির জবাব ওই জানোয়ারের বাচ্চাকে দিতে হবে। প্রতিটি আঘাত আমি ওকে ফিরিয়ে দেব দ্বিগুণ করে, আই প্রমিস ইউ ঈশানী। ঈশানী ভয়ে কেঁপে উঠল। আরহানের টি শার্ট আঁকড়ে ধরে বলল, না না না, আপনি ওই ধারে কাছেও যাবেন না, আপনাকেও ছাড়বে না বলেছে। আপনি যাবেন না, যাবেন না প্লিজ। আপনাকে যেতে দেব না আমি। আরহান জড়িয়ে নিল ঈশানীকে। আরহানের বুকে পড়েও ঈশানী বিড়বিড় করে যাচ্ছে। আরহান মুখে কিছু বলল না। ঈশানীকে আরো গভীরভাবে জড়িয়ে ধরলো। আগুন চোখে তাকিয়ে এসে দৃষ্টি বাহিরে, যেন এই চোখ দিয়ে কাউকে ফোন করে ফেলবে। হাত মুষ্টিবদ্ধ করে নিল। চারদিকে ঘুটঘুট অন্ধকার। অন্ধকারের মাঝেও প্রাণপণে দৌড়ে যাচ্ছে ঈশানী, কিন্তু রাস্তা যেন ফোরাচ্ছে না। বারবার ঘুরে ফিরে একই জায়গায় সে আটকে যাচ্ছে। চারদিকে মানব জীবনের কোনো অস্তিত্ব নেই। এ যেন গোলক ধাঁধা। ঈশানী ক্লান্ত হয়ে হাঁটুতে দুই হাত রেখে হালকা উবু হয়ে দাঁড়িয়ে পড়ে। জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে থাকে। ঠিক তখনই দূর থেকে এক স্বচ্ছ তীক্ষ্ণ আলো এসে পড়ে তার মুখের উপর। মুহূর্তে অন্ধকার ভেদ করে যেন সবকিছু স্থির হয়ে যায়। স্থির অবিচল হয়ে পড়ে ঈশানী নিজেও। আলোর ভিতর থেকে বেরিয়ে আসে ভয়ানক এক দানব, যে দেখতে হুবহু মানুষের মতো হলেও আচরণ জানোয়ারের থেকে নিকৃষ্ট। ঈশানী ভয়ে আতঙ্কে নিজেকে বাঁচাতে আবার দৌড় দেয়। সেখানে সে শুনতে পায় পিছন থেকে বৃষ্টি হাসির শব্দ আর ঝংকার তোলা শব্দগুচ্ছ। তোর রেহাই নেই, তোকে আমি ধরে ফেলবো, মেরে ফেলবো, তোর রেহাই নেই। ঈশানী প্রাণপণ ছুটে চলেছে, তবুও সেই রাক্ষসে দানব লোক আঁকড়ে ধরে ফেলে ঈশানীকে। জোরে চিৎকার দিয়ে উঠে বসে ঈশানী। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছে। ছেড়ে ছেড়ে শ্বাস বেরোচ্ছে, বুকের হাঁপার অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। চারপাশে তাকিয়ে বাস্তবতা ও কল্পনার পার্থক্য বোঝার চেষ্টা করে। ঈশানীর চিৎকার শুনে ছুটে আসে আরহান। ঈশানী আরহানকে দেখে জড়িয়ে ধরে, পাগলের মতো বলে, কোথায় চলে গিয়েছিলেন আমায় রেখে? আমাকে নিয়ে যেতে এসেছিল, ও আমাকে মেরে ফেলবে, ও এসেছিল আবার। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে দেয়। ঈশানী আরহানের বুকের মধ্যে বিড়বিড় করছে। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেউ নেই এখানে, এটা শুধু তোমার স্বপ্ন ছিল। আমি আছি এখানে, কিচ্ছু হবে না তোমার, শান্ত হও। ঈশানী শান্ত হয় না, সেভাবে বিড়বিড় করতে থাকে। তারপর দুবার একই ঘটনার শিকার হয়ে ঈশানীর মনে ভয় ঢুকে গেছে। তার অবচেতন মস্তিষ্ক তাকে দুর্বল করে তুলেছে। ঈশানীর চিৎকার শুনে মিনারা বেগম, জাহিদ চৌধুরীও উঠে আসেন। জাহিদ চৌধুরী এগিয়ে আসে, ঈশানীর মাথায় হাত রাখলে সে চোখ তুলে চায়। জাহিদ চৌধুরী অভয় বাণী দিয়ে বলল, ঈশানী আমার কথা শুনো, এগুলো তোমার মনের ভয় মা। রনি তো এখনো জেলে, ও কিভাবে আসবে? তুমি অযথা ভয় পাচ্ছ। ঈশানী তাকায়, স্থির অবাক চাহনি শুধায়, জেলে মানে? এটা এটা সত্যি সে এসেছিল, আমি দেখেছি। এটা আমার কল্পনা না, হতেই পারে না। জাহিদ চৌধুরী ভাতিজিকে আগলে নিলেন। তারপর আদুরে হাত বুলিয়ে দিয়ে স্নেহভরা কণ্ঠে বললেন, রনি কিভাবে আসবে এখানে বলো? ও তো জেলে, এখন ওর বেল হয়নি। ও নিজেই জেলে পচে মরছে, তোমাকে কিভাবে নিতে আসবে? মনের এসব ভয় ছেড়ে ফেলো, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না। ঈশানী এবার থমকালো। তারপর অবিশ্বাস্য চাহনি দিয়ে বলল, না চাচু, ও জেলে নেই, ও বাইরে আছে, কলেজে ওয়াশরুমে। বলতে বলতে আরহানের দিকে তাকালো। তারপর আরহানকে বলল, আপনি তো ছিলেন সেখানে, বলুন না। ওখানে ওই রনি এসেছিল না, বলুন। আরহান নরম করে ঈশানীর হাত ধরল। তারপর শান্ত স্থির কণ্ঠে বলল, তোমার মনের ভুল ওটা ঈশানী। সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করা হয়েছে, রনি কোথাকেও দেখা যায়নি, না ঢুকতে না বেরোতে। সবচেয়ে বড় কথা, পুলিশ জানিয়েছে ওকে এখনো মুক্তি দেওয়া হয়নি, ও এখনো জেলেই আছে। ঈশানী বিস্ফোরিত নয়নে তাকালো। তার স্পষ্ট মনে আছে ওয়াশরুমের কাহিনী, আর এটা রনিই ছিল। ঈশানী মানল না, বরং নিজে জোর দিয়ে বলল, বিশ্বাস করুন, ওটা রনি ছিল। ও বলেছে আমায় ধ্বংস করবে, সব শেষ করে দেবে। মিনারা বেগম এবার তেতে গেলেন। ঝাঁঝালো কণ্ঠে বললেন, আমার ভাইয়ের ছেলে না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুই ওর জীবন এভাবে নষ্ট করবি? ছেলেটা এখন জেলে আছে, তবুও সহ্য হচ্ছে না, মিথ্যা অপবাদ দিচ্ছিস। ঈশানী করুণ চোখে তাকালো ছোট মার দিকে। ছোট মা ইতিমধ্যে মুখ ঘুরিয়ে চলে গেছেন, কারণ জাহিদ চৌধুরী ধমকে উঠেছেন নিজের সহধর্মিনীকে। ঈশানী আর কিছু বলল না, একদম চুপ হয়ে গেল। জাহিদ চৌধুরী তার মাথায় হাত বুলিয়ে নিজের কক্ষে চলে গেল। ঈশানী নিস্তব্ধ বিমূঢ় হয়ে বসে আছে, তার মাথা ভার হয়ে আছে। মনে হচ্ছে চারপাশে অদৃশ্যভাবে ভেসে আসছে ছোট মা, অলিভিয়া, রিমি ও রনির কথা। নিজেকে পাগল লাগলো ঈশানীর। দু হাতে শক্ত করে চেপে ধরলো নিজের কান। আরহান ঈশানীকে আগলে নিল।
মুখে কিছু না বললেও নীরব সান্ত্বনা দিতে লাগলো। ঈশানী করুণ নিরুপায় হয়ে বলল, বিশ্বাস করুন ওটা রনিই ছিল, আমার মনে ভুল না। হুশ, আর কথা না, এই বিষয়ে ভুলে যাও এসব। রনি আর কখনো তোমার সীমানায় আসতে পারবে না। আরহান বলল। ঈশানী শান্ত হলো, কিন্তু মন অশান্ত রয়ে গেল। মনের ভেতর ভয়টা দানা পাকিয়ে যাচ্ছে। বুকের গভীরে জমে থাকা ভয়টা আস্তে আস্তে দানা বাঁধছে, যেন একটা অজানা ঝড় তার ভিতরে ঘুরপাক খাচ্ছে। চোখ তুলে তাকালো আরহানের দিকে। মনে পড়ে গেল রিমির বলা কথাগুলো, অলিভিয়ার ভাঙা কান্না, ছোট হওয়ার তিরিক্ষি স্বরে ছুড়ে দেওয়া এক এক কথা। এক মুহূর্তের জন্য ঈশানী নিজেকে পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় উপসর্গ মনে হচ্ছে, যে না থাকলেই সবার কাছে সমস্যা দূর হয়ে যাবে। বাইরে সুন্দর থালের মতো চাঁদ উঠেছে, চাঁদের দীপ্তিময় আলোয় ফুটে উঠেছে চারপাশ। বাতাস বয়ে যাচ্ছে ছন্দময় গতিতে। রাস্তার হলদে স্ট্রিট লাইটের হলদে আলোয় দেখা যাচ্ছে 2-4 জন পথচারী ব্যালকনির গ্রিল ধরে উদাস চোখে সবই অবলোকন করছিল আয়রা। চোখে তার উদাসীনতা, বিষণ্ণতা। পিছন থেকে আয়রার কোমর পেঁচিয়ে ধরল ইয়াসিন। হঠাৎ ছোঁয়ায় খানিক কেঁপে উঠল আয়রা। পর মুহূর্তে নিজস্ব পুরুষের ছোঁয়া চিনতে পেরে আগের ন্যায় শান্ত অবিচল হয়ে দাঁড়িয়ে রইল। ইয়াসিন আয়রার ঘাড়ে নাক ঘষে মাদক কণ্ঠে জিজ্ঞেস করলো, আয়রা বিবি, কি হয়েছে? এভাবে উদাস হয়ে দাঁড়িয়ে আছো কেন? আয়রা ঘুরে ইয়াসিনের সম্মুখে দাঁড়ালো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, তারপর নিচু কণ্ঠে বলল, আপনাকে একটা কথা বলার আছে। ইয়াসিন আয়রার উপর দৃষ্টি দেয়। না, মেয়েটার অবস্থা ঠিক নেই, কেমন যেন নার্ভাস লাগছে। এবার ইয়াসিনও দুশ্চিন্তাগ্রস্ত হয়। আয়রা ইয়াসিনকে পেরিয়ে রুমে যায়। পিছু নেয় ইয়াসিন। আয়রা ওয়াশরুম থেকে কিছু নিয়ে আসে, সামনে দাঁড়ায়। ইয়াসিনের চোখে প্রশ্ন। আয়রা মাথা নিচু করে নেয়। সেভাবে পিছন থেকে প্রেগন্যান্সি স্ট্রিপটা বের করে ইয়াসিনের হাতে দেয়। ইয়াসিন নির্বাক, বিমূর্ত হয়। মুহূর্তে মাথায় আয়রা অনুভব করে সে শূন্যে ঘুরছে। ইয়াসিন তাকে কোলে নিয়ে পুরো ঘর ঘুরছে। আয়রা ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। সেভাবে ভয়ার্ত কণ্ঠে বলে, আরে কি করছো? নামাও আমাকে, ভয় করছে আমার। ইয়াসিন সঙ্গে সঙ্গে তাকে বিছানায় বসালো। তারপর আয়রার পেটে কাঁপা কাঁপা হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এখানে আমার অংশ আছে, তোমার আমার ভালোবাসার অংশ, তাই না? আয়রা কেঁদে ফেললো, ঝরঝর করে কেঁদে ফেললো। ইয়াসিন জড়িয়ে ধরলো তাকে, ব্যস্ত হয়ে পড়লো। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, এই যান, কাঁদছো কেন? ব্যথা হচ্ছে? ডক্টর ডাকবো? আয়রা এবার হেসে ফেললো কাদার মাঝে। তারপরে ইয়াসিনের দিকে তাকালো। জানেন, আমি না অনেক ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আপনি রেগে যাবেন। ইয়াসিন ভারী অবাক হয়। কি বলে এই মেয়ে? নিজের বাচ্চা আসবে এটা শুনে কেউ কেন রাগ করবে? কথাটা নিজের মনে চেপে না রেখে অতি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, পাগল হয়েছো? আমার অংশ আসছে, আমার সন্তান, আমি কেন রাগ করব? আয়রা মাথা নামিয়ে নেয়। তারপর মিনমিন কণ্ঠে বলে, আসলে আমার এক বান্ধবী বলেছে ওর বরকে না জানিয়ে বেবি নিয়েছে। ওর বর পরে অনেক রাগারাগি করেছে। বিয়ে নাকি এখনো 1 বছরও হয়নি, তাই। আর আমাদের তো এখনো 6 মাসও হয়নি। তার আগেই এমন হলো, এইসব ভেবেই ভয় পেয়েছিলাম। ইয়াসিন বিরক্ত হলো। তারপর আয়রাকে জড়িয়ে ধরে বললে, তোমার সাথে সম্পৃক্ত প্রতিটি জিনিস আমার ভালোবাসার, আমার আদরের। আর এই বাচ্চাটাও তো আমার অংশ, আমার আর তোমার ভালোবাসার ফসল। এই বাচ্চার আগমনে আমি কখনোই অখুশি হতাম না। আমার সন্তান আসছে, আমার। ইয়াসিনের চোখ ঝাপসা হলো। আয়রা আরো শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াসিনকে। তার এখন শান্তি লাগছে। মনে হচ্ছে এভাবে কেটে যাক 100 বর্ষ। ঈশানী হাঁটু জোড়া গুটিয়ে নিয়ে তার উপর মাথা রেখে নিঃশব্দে বসে আছে। দরজা ঠেলে প্রবেশ করে আরহান। ঈশানীর পাশে এসে বসে। তারপর নরম কণ্ঠে বলে, খাবে না? আসো, খাবার খাবে। ঈশানী ধীরে মুখ তোলে। চোখে কোনো অভিব্যক্তি নেই, শুধু শূন্যতা। মুখটা শান্ত অথচ ভয়াবহ নির্জীব। সেই স্বাভাবিক কণ্ঠেই বলে ওঠে, আমাকে ডিভোর্স দিয়ে দিন। আরহান যেন শোনেনি, এমন করে ঈশানীর হাত ধরে বলে, উঠো, খাবে, চলো। ঈশানী রেগে হাত ঝটকা দিয়ে চিল্লিয়ে বলল, আপনি শুনতে পাননি আমি বলেছি ডিভোর্স দিয়ে দিন আপনি আমায়। আরহান যেন খেয়ে হারালো। রাগ সপ্তম আকাশে উঠলো। হাতের কাছে ফুলদানিটা ধরে সজোরে আছাড় মারে। ঈশানী কেঁপে ওঠে খানিক। আরহান রুম জুড়ে পায়চারি শুরু করে, যেন নিজেকে ঠান্ডা করার অদম্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেটা সম্ভব হয় না। হুট করে এগিয়ে আসে ঈশানীর দিকে। ঈশানী ভয়ে 2 হাতে ভর দিয়ে পিছিয়ে যায় খানিক। আরহান এসে ঈশানীর বাহু ধরে টেনে নিচে নামায়। তারপর গম্ভীর ভারী গলায় বলে, কি বললে? আবার বলো।
ঈশানী ভয়ে সিটিয়ে গেল, কিন্তু দমল না। মনে মনে কথা সাজিয়ে নিয়ে সাহসের সাথে বলল, আমায় ডিভোর্স দিন। ঈশানী নিজের হাতে চাপ অনুভব করলো, ব্যথায় চোখ মুখ কুঁচকে প্রতিধ্বনি বেরিয়ে এলো তার মুখ থেকে। করুণ চোখে তাকালো আরহানের পানে। আরহান রাগে লাল হওয়া চোখ নিয়ে তাকালো ঈশানীর পানে। তারপর ভারী ভারী কি কণ্ঠে জিজ্ঞেস করলো, নাটক করছো? বিয়ে তোমার কাছে ছেলে খেলা মনে হয়? ঈশানী ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর অবজ্ঞা সুরে বলল, এই ছেলে খেলাই এটা? আপনি সারা জীবন আমার সাথে কম্প্রোমাইজ করে যাবেন? এটা হয় না। আপনার ভালোবাসা ও পূর্ণতা পাওয়া উচিত। আরহান যেন আকাশ থেকে পড়ল, চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, মানে? ঈশানী তাকালো তার দিকে, তারপরে সহজভাবেই বলল, আমি জানি অলিভিয়া আপুর ব্যাপারে। আরহান আরো অবাক হয়, তারপর শুধায়, কি জানো? ঈশানীর মুখ ফ্যাকাশে হয়ে যায়, দুঃখের ছোঁয়া এসে হানা দেয় হৃদয়ে। তবুও নিজেকে স্থির রেখে বলে, এটাই যে আপনারা একে অপরকে ভালোবাসেন। আমার জন্য অলিভিয়া আপু কষ্ট পাচ্ছে, রিমিও পাচ্ছে। রিমিকে তো ফিরিয়ে দিতে পারবো না, অন্তত অলিভিয়া আপুকে তো দিই। আরহান পুরো কুঁচকে ফেললো, একটু বোঝার চেষ্টা করলো, পরক্ষণে হেসে ফেললো সে। ঈশানী ফ্যালফ্যাল করে তাকিয়েছে, ভাবছে এই লোকটার হাসিটাও কত আকর্ষণীয়। সম্মোহনী হয়ে তাকিয়ে রইল, কিন্তু এভাবে সিরিয়াস মুহূর্তে হাসার জন্য বিরক্তি হলো। আরহান এবার হাসি থামালো, একটু ঝুঁকে গেল ঈশানীর দিকে, তারপর ঈশানীর চোখে চোখ রেখে বলল, তো কিভাবে ফেরত দেবে? আরহানকে এত কাছে পেয়ে ঈশানী খানিকটা অপ্রস্তুত হয়, মাথাটা পিছিয়ে নেয় সে, তারপর আমতা আমতা করে বলে, যেভাবে দেয় সেভাবেই। আরহান মাথা আর একটু এগোয়, হালকা দুষ্টু মাখা কণ্ঠে বলে, শুধু অলিভিয়াকে দেবে? রিমির কি দোষ? তুমি কিন্তু বৈষম্য করছো বউ। ঈশানী থতমত খেয়ে যায়, বউ শব্দের হৃদয় পুলকিত হয়, কিন্তু সেটা বেশিক্ষণ টিকে না। আরহান আবার ব্যঙ্গাত্মক স্বরে বলে, এক কাজ করো, আমাকে দুভাগ করে ওদের দুজনকে দিয়ে দাও। এরকম গম্ভীর মুহূর্তে এরকম মজা মোটেও পছন্দ হলো না ঈশানীর। মুখ বাঁকিয়ে থমথমে মুখে বলে, মজা কেন করছেন? আমি সিরিয়াস। আরহান এবার এক টানে ঈশানীকে নিজের কাছে নিয়ে আসে, বিছানার উপর নিচে বসে ঈশানীকে বসায় তার উরুতে। ঈশানী হতভম্ব, অবাক নির্বাক, উঠে যাওয়ার জন্য ছটফট করে। আরহান ছাড়ে না, ঈশানী পেটে চাপ দিয়ে আর একটু জড়িয়ে নেয় তাকে। ঈশানী জমে যায়, আবার সব এলোমেলো হয়ে যায়, মাথা ফাঁকা হয়ে যায়, গলা শুকিয়ে যায়, বরফ হয়ে জমে রয়। আরহান ঈশানীকে বলে, তুমি কিভাবে জানো আমি অলিভিয়াকে ভালোবাসি বা কিছু? আমি তোমায় কিছু বলেছি বলে তো মনে পড়ছে না। আরহানের শান্ত কণ্ঠস্বর। ঈশানী একটু কুকড়ে বসলো, দৃষ্টি এদিক ওদিক ফেলছে, কি বলবে খুঁজে পাচ্ছে না, কিন্তু আরহানের দৃষ্টি উপেক্ষা করতে পারছে না সে। আরহান সূক্ষ্ম নজরে সবটা খেয়াল করলো, তারপর ধীরে কিন্তু ভারী কণ্ঠে বলল, কি হলো বলো? যদি কোনো কারণ ছাড়া হাওয়ায় তীর ছুঁড়ে বলে থাকো কথাগুলো, তাহলে খুব খারাপ হবে। ঈশানী একটু চমকে গেল, নিজেকে গুটিয়ে নিল খানিক, তারপর নিচু গলায় মাথা নিচু করে জানিয়ে দিল সব কিছু, নিজের সন্দেহ, দোটানা, ভুল বোঝাবুঝির কথা। আরহান সব শুনে একটা নিঃশ্বাস ছাড়ল, তার চোখে একরাশ বিস্ময় বিরক্ত নিয়ে বলল, তার মানে তুমি তোমার পরীক্ষার আগেই তুচ্ছ কারণে আমার থেকে দূরত্ব নিয়েছিলে? ঈশানী ধীরে মাথা ঝাঁকালো, দৃষ্টি তার নত। হঠাৎ করেই যেন কোনো পূর্ব সংকেত ছাড়াই আরহান মুখ গুজে দিল ঈশানীর গলার ভাঁজে। নিঃশ্বাস যেন ঈশানীর গলায় এসে আটকে গেল, বুকের ভেতর হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে ধুকপুক করছে। তারপর অনুভব করলো নরম ভেজা ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তার গলায়, গলার কোমল ত্বক। একটা, দুটো, তিনটে, পরপর কয়েকটা ছোট ছোট চুমু আঁকালো। ঈশানী চোখ খিচে বন্ধ করে নিল, হাতে মুঠো করে আঁকড়ে ধরল নিজের কামিজের অংশ। ছটফটিয়ে উঠল ছাড়া পাবার জন্য, কিন্তু সুঠাম দেহের পুরুষের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে সেথায় শুধু ছটফটিয়ে গেল এক অসহায় আবদ্ধতা। কিন্তু সেই ছোট ছোট নরম চুমুর পরিবর্তিত হলো মৃদু কামড়ে। ঈশানীর ব্যথায় ঠোঁট ভেঙে আসলো, মুখ থেকে নিঃসৃত হলো চাপা আহ। চোখের কোণে পানি চলে আসে। আরহান থামে, তবে এখনো মুখ গুজে আছে তার নরম গলায়। তারপর চোখ তুলে তাকায়, মুখ তুলে নিয়ে আসে ঈশানীর কানের কাছে, শান্ত স্থির অথচ এক ধরনের দখলদারি মেশানো হাসকি স্বরে বলে, এটা আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবার শাস্তি। তারপর তার খড়খড়ে পুরুষালী ঠোঁট ছোঁয়ায় ঈশানীর কানের লতিতে। তার ছোঁয়াতে ঈশানীর ভেতর কেঁপে ওঠে, সে যেন বন্দী হয়ে আছে এক অদৃশ্য খাঁচায়, অনবরত মুচড়ামুচড়ি করে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছে না।
আরহান বাহু বন্ধনে আরেকটু কাছে টানলো ঈশানীকে, কানের লতিতে কয়েকটি চুমু দিয়ে সেটাই বসালো আর এক কামড়। ঈশানী এবার খামচে ধরলো আরহানের কাঁধের উপরে শার্টের অংশ। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলছে সে। আরহান উত্তপ্ত নিঃশ্বাস ফেললো ঈশানীর কানে গলায়, তারপর কানে কানে বলল, আর এটা আমাকে কিছু না জানিয়ে, কোনো প্রশ্ন না করে আমাকে ভুল বোঝার শাস্তি। ঈশানীর কম্পমান শরীরের তাপমাত্রা বাড়ল বুঝে এলোমেলো হলো সে। আরহান থেমে গেল, তবে ছাড়ল না ঈশানীকে। সেভাবে গাঢ় গম্ভীর খরখরে কণ্ঠে বলে, আমি মেরুদণ্ডহীন না, আর না আমার ইচ্ছের বিরুদ্ধে কখনো আমাকে দিয়ে কিছু করাতে পেরেছে কেউ। একটু থামলো আরহান, তারপর মাথা তুলল, ঈশানীর চোখে চোখ রাখলো। ঈশানী সেই চোখে চাইতে পারল না, নামিয়ে নিল চোখ সে। আরহান সেই নিচু মুখশ্রীতে তাকিয়ে আবার বলে, অলিভিয়াকে আমি কখনো বন্ধুর থেকে বেশি কিছু ভাবিনি। ও যদি বন্ধুত্বের থেকে বেশি কিছু ভেবে থাকে, দ্যাটস নান অফ মাই বিজনেস। ঈশানী এবার চাইলো আরহানের দিকে, তার ভেতরটা কেমন অস্থির লাগছে। আরহান আবার বলল, তোমাকে বিয়ে করার ব্যাপারটা একদম আনএক্সপেক্টেড ছিল সত্যি, তবে ফোর্স ছিল না। কারো ফোর্সের ধার ধারি না আমি শুধু যে সময়টা নিতে চাচ্ছিলাম সেটা পাইনি। সব অনেক তাড়াতাড়ি হয়েছিল আর পরিস্থিতিও অনুকূল ছিল না, কিন্তু সেই পরিস্থিতিতেও আমি চেয়েছি বলেই এই বিয়ে হয়েছে। তাই নেক্সট টাইম আর কখনো যদি তোমার মুখে ডিভোর্স, মুক্তি অথবা দূরে যাওয়ার ফালতু কারণ শুনি, মেরে ফেলবো। এত ধৈর্য আমার কখনোই ছিল না। তোমার সাথে পরিচয় না হলে জানতাম না আমি এত ধৈর্যশীল। তাই এসব ইউজলেস কারণে আমার ধৈর্যের পরীক্ষা নিও না। পরের বার শাস্তি এত মধুর হবে না কিন্তু, বুঝেছো? ঈশানীর ঠোঁট দুটোর মাঝে হালকা ফাঁক হয়। মনোযোগ দিয়ে শুনছে সব, মাথা শূন্য শূন্য লাগছে। আরহানের করা প্রশ্নের সম্মোহনের মতোই মাথা উপর নিচ করলো। আরহান ঈশানীর কপালে একটা দীর্ঘ চুমু আঁকে। ঈশানী আবেশে চোখ বন্ধ করে ফেলে। ঈশানী আরহানের বুকে হাত রেখে সরে আসে হালকা। আরহান ঠোঁট বাঁকিয়ে হাসে। আরহান এবার সিরিয়াস হয়। এরপর গম্ভীর কণ্ঠে আবার বলে, যেভাবেই হোক আমরা একটা সম্পর্কে জড়িয়েছি। আমি চাই এই সম্পর্ককে সুযোগ দিতে। তোমারও সেটাই করা উচিত। নিজের জিনিস আদায় করে নেওয়া উচিত, তার প্রতি যত্নশীল হওয়া উচিত। আমি সারা জীবনের জন্য বেঁধে গেছি এক বাঁধনে। এই বাঁধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। আমি এত কথা বলছি কারণ এটাই শেষ। এরপর এসব বলবো না আর না বোঝাবো। তোমার স্বামী মান ভাঙাতে অক্ষম, নিজের মতো সব করতে পছন্দ করি। সেটা তোমার পছন্দ নাও হতে পারে, তাই আজ সব পরিষ্কার করছি। এরপর কিন্তু এই সুযোগ আর পাবে না। ঈশানী শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে, যেন সে বাকশূন্য হয়ে গেছে। আরহান ঈশানীকে সেভাবে রেখেই চলে যায় বাহিরে। নতুন একটি দিনের সূচনা, নতুন পরিকল্পনা মোড়া। রোজকার নিয়ম অনুসারে আরহান উঠে পড়ে, নিজের শরীরচর্চা করে একদম ফর্মাল গেটআপে নিচে নামে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। খাবার টেবিলে দেখা হয় জাহিদ চৌধুরীর সাথে, যার পূর্ণ মনোযোগ ও দৃষ্টি এখন সংবাদপত্রে। আরহান এসে চেয়ার টেনে পাশে বসলে জাহিদ চৌধুরী খবরের কাগজ থেকে চোখ সরিয়ে ছেলের পানে যায়। দুজনে টুকটাক আলোচনা সেরে নেয় খাবারের টেবিলে। কিছুক্ষণ পর ময়না খাবার নিয়ে আসে, খাবার টেবিলে রাখলো। ঈশানীকে আশেপাশে কোথাও দেখা গেল না। জাহিদ চৌধুরী শোধালেন ময়নাকে, তোমার চাচিম্মা আর ঈশানী কই? ময়না নিজের ভঙ্গিতে বলতে থাকে, চাচিয়াম্মা তো রানতাছে আর আফামনি দাঁড়াই আছে। চাচিয়াম্মা কথা কইতাছে না আফামনির লগে। জাহিদ চৌধুরী তপ্ত নিঃশ্বাস ফেললেন। কাল রাতে তাদের মধ্যেও কথা কাটাকাটি হয়েছে। মিনারা বেগম আপাতত ঈশানীর উপর রুষ্ট। তার ভাষ্যমতে ঈশানী কাল ইচ্ছে করে বানিয়ে সব বলেছে। জাহিদ চৌধুরী বোঝাতে গেলে উল্টো এক কথায় দু কথায় তর্ক বেঁধে যায়। ঈশানীকে ডেকে ওঠে জাহিদ চৌধুরী। ঈশানী মাথা নিচু করে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। মুখটা লাল হয়ে আসে, দেখে বোঝা যাচ্ছে কেঁদেছে। জাহিদ চৌধুরীর ভীষণ মায়া হলো। ঈশানীর মাথায় হাত রেখে পরিবেশ স্বাভাবিক করতে বললেন, এক্সাম তো শেষ, কি করবে এখন ভেবেছো? ঈশানী ভেতরে অস্থিরতা কাজ করে, নিজেকে যেন দোষী আসামির মতো লাগছে। মিনারা বেগমের নীরবতা তার উপর পাথরের মতো চেপে বসেছে। ছোটবেলা থেকে ছোটমার মুখে হাসি তার জন্য আশ্রয় ছিল, আর আজ সেই মুখে ঠান্ডা চুপ। আরহানের শান্ত দৃষ্টিতে সব দেখল, তারপর গম্ভীর করে ডেকে ওঠে, ঈশানী রুমে আসো, আমার ওয়ালেট পাচ্ছি না। নিজের কথা শেষ করে হনহন করে উপরে উঠে যায়। ঈশানী তাকায় গমন পথে। চাচ্চুর সামনে কেউ এভাবে ডাকে নাকি?
নিচু মাথা আরও নিচু হয়ে যায়। জাহিদ চৌধুরী বোধহয় ঈশানীর ভাবাবেগ বুঝলেন, তাই ঈশানীকে যেতে বলে নিজেও চলে গেলেন। মিনিট কয়েক পর ঈশানী উপরে যায়। রুমের সামনে যেতেই হাতে টান পড়ে। ঈশানীর সিটকে ভেতরে আসে। মুহূর্তের জন্য ভয়ে শিউরে ওঠে, কিন্তু নিজের অতি পরিচিত মানুষের পরিচিত ছোঁয়া ও সুগন্ধি উপলব্ধি করতে পেরে নিঃশ্বাস ছাড়ে। আরহান তার দিকে তাকিয়ে ঈশানী ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? আরহান কিছুক্ষণ মৌন থাকে, তারপর চোখের কোণে লেগে থাকা পানি মুছে বলে, কান্না করেছো কেন? ঈশানী মাথা নামিয়ে নেয়, আবার বিষাদ ছুঁয়ে যায় তাকে। ক্ষীণ কণ্ঠে বলে, কাঁদছিলাম না। আরহান ঈশানীর থুতনিতে এক আঙ্গুল ধরে উপরে তোলে। ঈশানী চোখ বন্ধ করে আসে। আরহান বন্ধ চোখের উপর নিজের ভারী নিঃশ্বাস ফেলে। ঈশানী কেঁপে ওঠে, চোখ মেলে তাকায়। আরহান নিজের কণ্ঠস্বর নরম করে বলে, মা, কিন্তু এখনো তোমার ছোট মাই আছে। তোমার প্রতি ভালোবাসার উপর অভিমান নামক এক ঠুনকো আস্তরণ পড়েছে। সময়ের সাথে সেটা মুছে যাবে, তবে এমনি এমনি যে মুছে যাবে এমন না। তোমাকে সেটা আবার ফিরিয়ে আনতে হবে। তাই কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো, প্রতিজ্ঞা করো, সব ঠিক করে ফেলবো। আমি বিশ্বাস করি পারবে তুমি। ঈশানী ফুপিয়ে উঠল, তারপর কাঁদো কাঁদো হয়ে বলল, ছোট মামাকে বকা দিত, দুটো চড় দিত, তবু আমার কষ্ট লাগতো না। কিন্তু ছোট মামার থেকে দূরে সরে যাচ্ছে, তার নীরবতা আমার পীড়া দিচ্ছে। কিভাবে সহ্য করবো আমি? আরহান ঈশানীর চোখের পানি মুছে দেয়। দু হাতের আঁচলে ঈশানীর মুখ নিয়ে বলে, সেটা তো তোমাকেই বের করতে হবে। তাই কান্নাকাটি না করে ভাবো, যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে না ভেবে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ভাবো। আমি কিন্তু আস্থা রাখছি, আমাকে নিরাশ করবে না কিন্তু। আরহান গাল ছড়িয়ে হাসলো। তারপর ঈশানী থেকে বিদায় নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হলো। আর ঈশানী বিশ্লেষণ করতে লাগলো আরহানের কথাগুলো। একটি ব্যস্তময় দুপুর। রান্নাঘর থেকে ভেসে আসছে টুকটাক শব্দ। মিনারা বেগম রান্না বসিয়েছে, ময়না কাটাকাটি করছে। ঈশানী মৃদু পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় মিনারা বেগমের পিছনে। তারপর শাড়ির আঁচল মুঠো নিয়ে সেই ছোট্টবেলার মতো করে বলে, ছোট মা, প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে দিবে? মিনারা বেগম অবাক হয়ে পিছু ফিরে। ঈশানীকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দৃষ্টি তার ফ্লোরে। মিনারা বেগম শত্রু হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনারা বেগম শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর ময়নাকে তাড়া দিয়ে বলল, ময়না, খাবার বেড়ে দে। মিনারা বেগম ঘুরতে নিলে ঈশানী ফুপিয়ে জড়িয়ে ধরে। মিনারা বেগম স্থির হয়ে যায়। ঈশানী কাঁদতে কাঁদতে বলে, ছোট মা, প্লিজ আমায় ক্ষমা করে দাও। তুমি এভাবে মুখ ফিরিয়ে নিলে আমি অসহায় হয়ে পড়বো। ছোটবেলায় যখন বাবা মা হারিয়ে আমি এই বাড়ি আসি, তখন তুমিই তো আমাকে নিজের বুকে জড়িয়ে নাও। আমার কখনো অনুভব হয়নি আমি বাইরের কেউ। তোমার ছায়া তলে আমায় আগলে রেখেছিলে, সেই ছায়া সরিয়ে নিও না ছোট মা, আমি যে নিঃস্ব হয়ে যাব। মিনারা বেগমেরও চোখ ভিজে উঠেছে। এতক্ষণে যে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করলেন তার অশ্রুতে ঝড় বইল তার মধ্যে। অনুশোচনা যে তার একদম হয়নি তেমন না, কিন্তু কালকে যখন ভাইয়ের বউ আমেনা শিকদার ফোন দিয়ে কাঁদলো, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে বলছে নিজের স্বামী ও ছেলের করুণ অবস্থার কথা, দায়ী করলেন ঈশানীকে। তখন থেকে মেয়েটার উপর তেতে যায় মিনারা বেগম। যে মেয়েকে ছোট থেকে মানুষ করেছে সেই মেয়েকেই এক মুহূর্তে তার অসহ্য লাগে। তারপরেও ঈশানী এমন পাগলামি তাকে হতবুদ্ধি করে ফেলেছিল। তাই না ভেবেই রাগে কষ্ট অভিমানে সবকিছু ঢেলে দিয়েছিল মেয়েটার উপর। স্বামীর সাথেও তর্ক করেছে, অথচ মেয়েটার অবস্থা ভাবেনি। এই মেয়েটাও তো নিজের, তার সেই কোলে পিঠে মানুষ করেছে। কিভাবে পারল সে এরকম স্বার্থপর হতে? জড়িয়ে ধরলেন ঈশানীকে, কান্না লুকিয়ে মিশে মিশে ধমক দিয়ে স্তব্ধ কণ্ঠে বললেন, হয়েছে হয়েছে, এভাবে আর বড় বড় কথা বলতে হবে না। কত বেলা হয়েছে, এখনো খাসনি কেন? ঈশানী যেন হৃদয়ে শীতলতা অনুভব করলো। চারদিক পুলকিত। এই তো, এখানেই তো সুখ। মায়ের মতন এই ছোট মার ছায়াতলে সে মায়ের গন্ধ পায়, মা নিরাপত্তা পায়। মিনারা বেগম ঈশানীকে ছেড়ে তড়িঘড়ি করে খাবার বাড়লেন, নিজে বসে থেকে খাওয়ালেন। ঈশানীর মন হেসে উঠল। মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো আরহানের প্রতি। মানুষটা এত পারফেক্ট কেন? কিভাবে সব সমস্যার সমাধান খুঁজে পায়? ঈশানীর ঠোঁটের কোণে ভেসে ওঠে প্রশান্তির হাসি। আলো ও অন্ধকারের সংমিশ্রণে ধরণীতে নতুন প্রহর নেমেছে। রাস্তার পাশে জ্বলে ওঠা স্ট্রিট ল্যাম্প জানান দিচ্ছে এই প্রহরের নাম সন্ধ্যা।
ঈশানী আপাতত পড়াশোনা নেই, পরীক্ষা শেষে তার সময় কাটছে অলস ভঙ্গিতে। দুপুরবেলায় ছোটো মার সাথে মান অভিমানের পালা শেষ হলে পুরোটা বিকেল ছোটো মার গা ঘেঁষেই বসেছিল সে। একটু আগেই রুমে এসেছে, ভালো লাগছে না তার। তার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এক কাপ চা নিয়ে পা বাড়ায় ব্যালকনির দিকে। কতটা সময় কেটে যায় সে জানে না। মেয়েটা দারুণভাবে আকাশপ্রেমী। আকাশ দেখতে বসলে যেন তার বাহ্যিক আর কোনো দিকে নজর যায় না। আকাশ তার নিজস্ব ঠিকানা। ঘেমে নিয়ে ফিরে আসে আরহান। এসে রুমে কাউকে দেখতে পায় না। সে ভ্রুক্ষেপও করল না। ময়না পানি নিয়ে আসলো। আরহান প্রশ্ন করে, তোর আপামনি কোথায়? ময়না প্রত্যুত্তর করার আগে ব্যালকনি থেকে বেরিয়ে আসে ঈশানী। এসে জিজ্ঞেস করে, আপনি কখন এলেন? আমি তো বেলকনিতেই ছিলাম। ময়না চলে যায়। আরহান ঈশানীকে একবার দেখে নেয়, তারপর প্রত্যুত্তর করে, মাত্রই এসেছি। তারপর হাতের ইশারায় ঈশানীকে কাছে ডাকে। ঈশানী মৃদু পায়ে এগিয়ে যায়। আরহান টেবিলের উপর আঙ্গুল দিয়ে ইশারা করে তাকাতে। ঈশানী দেখতে পায় বিশাল বড় একটা ব্যাগ। ঈশানী প্রশ্নাত্মক দৃষ্টিতে চায় আরহানের পানে। আরহান নিজেই এগিয়ে যায়। ব্যাগের ভেতর থেকে একে একে বের করে অ্যাডমিশনের বইগুলো। তারপর ঈশানীর দিকে তাকিয়ে বলল, গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে হবে না, পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, না হলে আমি ডাক্তারি ছেড়ে একটা রিক্সা কিনে সেটা চালাবো। তখন তুমি হবে রিক্সাওয়ালার বউ। ঈশানী ফিক করে হেসে ফেলল। চোখ মুখ উজ্জ্বল হলো। এগিয়ে গিয়ে বইগুলো ধরে খুলে খুলে দেখল। চোখে তৃপ্তি ও অবাকের সুরে পড়ল, আপনি কি করে জানলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই? আরহান একটু এগিয়ে গেল। ঈশানী নাক টান দিয়ে কৌতুক স্বরে বলে, বউয়ের মন পড়ার একটা কোর্স করেছিলাম, সেটা থেকে জানতে পারি তুমি কখন কি চাও আর কি ভাবো, বুঝেছো? আরহান শরীর দুলিয়ে ওয়াশরুমে যায়। ঈশানী বোকার মতো তাকিয়ে থাকে। কথার মানে ধরতে পেরে নিজেও হেসে ওঠে। মন নেচে ওঠে খুশিতে। হৃদয়ে যেন বসন্তের হাওয়া লেগেছে, আর সে যেন সেই হাওয়ার তালে তালে দুলছে। আরহান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। দেখতে পায় ঘরের কোথাও মেয়েটা ছায়াও নেই। মাথা মুছতে মুছতে ব্যালকনির দিকে পা বাড়ায়। সেখানটায় টাওয়াল নেড়ে দিয়ে ঘরে প্রবেশ করে। দেখে ঈশানী কফি নিয়ে দাঁড়িয়ে আছে। আরহান উন্মুক্ত শরীরে ছিল। হঠাৎ করে ঈশানী আরহানকে এই অবস্থায় দেখে অপ্রস্তুত হয়। চট ঘুরে দাঁড়ায়। হটকারিতায় সামান্য চা তার হাতের উপর পড়ে। জ্বলে ওঠে জায়গাটা। ঈশানী কুকিয়ে ওঠে। আরহান ঈশানীর কণ্ঠস্বর শুনে এগিয়ে আসে। লোকটা তখন খালি গায়ে। ঈশানী এবার চোখ বন্ধ করে মৃদু চিৎকার করে বলে, কিছু পরে নিন দয়া করে। আরহান ভুরু কুঁচকে তাকায়। হাত বাড়িয়ে টি শার্ট পরে নেয়। তারপর ঈশানীকে তাকাতে বলে। তার হাত থেকে কফির মগ নিয়ে টেবিলে রাখে। ঈশানীকে বিছানায় বসিয়ে বার্নার মলম এনে লাগিয়ে দিতে দিতে বলে, এভাবে চিৎকার করার কি আছে আর অপ্রস্তুত হওয়ার কি আছে? তোমার জিনিসই দেখেছো, শুধু সময়ের আগে দেখে ফেলেছো, এই আর কি। তবে ব্যাপার না, এক সময় অভ্যস্ত হয়ে পড়বে। কি বলো? ঈশানী শির দ্বারা সোজা করে বসলো। লজ্জায় মরিমরি হয়ে মুখ লাল হয়ে উঠল। মাথা নুইয়ে ফেললো। কান দিয়ে যেন গরম ধোয়া বেরোচ্ছে। মনে মনে ভাবছে, লোকটা দিন দিন কেমন লাগাম ছাড়া হচ্ছে। হুটহাট কাজকর্ম আর লজ্জা দিতে দিতে আমাকে মেরে ফেলবে বোধহয়। আরহান ঈশানীর প্রতিক্রিয়ার গভীর চোখের খেয়াল করলো। মেয়েটা ভালো হিমশিম খেয়েছে বলে আর ঘাটল না। অন্য প্রসঙ্গ টেনে এনে বলল, কালকে থেকে তোমার কোচিং শুরু। সকালের শিফটে তোমার ক্লাস 11টা থেকে। বাড়ির গাড়ি করে যাবে, বাড়ির গাড়ি করে চলে আসবে এদিক ওদিক সেদিক। বান্ধবীর 3 দিনের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে পা ভেঙে বসিয়ে রাখবো, বুঝেছো? শীতল ধমকিতে খানিক কেঁপে উঠলেও বেশ লজ্জা পেল। এভাবে বলার কি আছে? সে কি সব সময় যায় নাকি? ওই দিন তো প্রথম গেল। এসব ভেবে নিজেই ভেঙচি কাটল। আরহান এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, গালি দিচ্ছ আমায়? ঈশানী দ্রুত মাথা ডানে বামে করলো। তারপর তাড়া দিয়ে বলল, দ্রুত খেতে চলুন, ছোট মা ডাকছে। ঈশানী দৌড়ে দরজা পর্যন্ত গেল। ঈশানী থেমে পিছনে ঘুরে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ধন্যবাদ আপনাকে। আপনার জন্যই আমি আমার ছোট মাকে ফিরে পেয়েছি। খেতে আসুন। আরহান হেসে ওঠে। তার নিজেকে এখন সুখী মানুষ মনে হচ্ছে, একজন পরিপূর্ণ মানুষ। খাবার টেবিলে খেতে বসেছে সকলে। মিনারা বেগমও খাওয়া থামিয়ে স্বামীর দিকে চাইলেন। স্বামীর সাথে তার মান অভিমান এখনও কমেনি। তপ্ত নিঃশ্বাস ফেলে এবার ছেলের দিকে চাইলেন। তারপর বললেন, আয়রাকে দেখতে যাওয়া উচিত, মেয়েটাকে দেখি না অনেক দিন। তার উপর আবার মেয়েটা আমার অসুস্থ।
আরহান খেতে খেতে নিরুত্তাপভাবে বলে। বাবাকে বলো কাল তোমায় নিয়ে যাবে, আমার কাল কাজ আছে। জাহিদ চৌধুরী নিশ্চুপে খেয়ে যাচ্ছেন। মিনারা বেগম খাবারের দিকে চোখ দিয়ে বললেন, জিজ্ঞেস কর তাকে তার সময় হবে কি না। আরহান ঠোঁটে আসা হাসিটুকু বহু কষ্টে আড়াল করলো। তারপর গম্ভীর হয়ে বলল, তুমি নিজে জিজ্ঞেস করে নাও, আমার খাওয়া শেষ, আমি যাচ্ছি। যাওয়ার আগে ঈশানীকে বলে গেল কফি নিয়ে যেতে। ঈশানী একবার ছোট মার দিকে তাকাচ্ছে, একবার চাচ্চুর দিকে। তারপর ছোট মার উদ্দেশ্যে বলল, মনে হয় চাচুরও সময় নেই ছোট মা, তুমি আর আমি যাবো বরং আরুপুকে আনতে। জাহিদ চৌধুরী ভাতিজির দিকে তাকালেন, মনে মনে আওড়ালেন, বিচ্ছু একটা। খাবার শেষে উঠে দাঁড়িয়ে বললেন, কাল বিকেলে তৈরি হয়ে থাকতে বলো। ঈশানী এটো থালা বাসন নিতে নিতে বলল, আমাকে কি তোমার ডাক বাক্স মনে হচ্ছে চাচু? যে কথা চিঠি প্রেরকের মতো করে কথা প্রেরক হব আমি? নিজেদের কথা নিজেরাই বলো। আমার কাছে অনেক কাজ আছে, আমার ঘুমও পেয়েছে। হাই তুলতে তুলতে চলে গেল ঈশানী। রয়ে গেল মিনারা বেগম আর জাহিদ চৌধুরী নিশ্চুপে। কিছুক্ষণ চলল এই নীরবতা। নীরবতা ভেঙে দুজন একই সঙ্গে বলে উঠলেন, কাল বিকেলে। দুজনেই থেমে গেলেন। জাহিদ চৌধুরী হেসে ফেললেন। মিনারা বেগম মাথা নিচু করে হাসলেন। জাহিদ চৌধুরী মিনারা বেগমের মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বললেন,